স্বাগতম ক্রিকফিজের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। কিছুদিন আগেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলছিল, সেখানে ধারাভাষ্য দিতে দেখা গিয়েছিল তামিম ইকবালকে, আর খেলছিলেন সাকিব আল হাসান। এবার আসলে তারা দুজনেই মাঠে নামতে চলেছেন আর নতুন একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে। সেটা নিয়ে আলোচনা করব। তারা আসলে মাঠে নামতে চলেছেন কোন দলের হয়ে, কবে তাদের খেলা, এগুলো নিয়ে আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ। সাদমান, আসলে সাকিব তামিম একসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছাড়া খুব একটা দেখা যায় না। তারা আসলে নতুন একটা টুর্নামেন্টে মাঠে নামতে চলেছেন, যদি একটু বিস্তারিত বলেন। সাকিব তামিমের আসলে নাম দুটোই খুব বড়। তাদের অফ দ্য ফিল্ডে অনেক দৈরতের কথা ইদানিংকালে চলে এসেছে। তাদের একসাথে দেখাটা খুবই সারপ্রাইজিং। আগে এক দলে খেলতো, সেটা অন্য ব্যাপার ছিল, কিন্তু তাদের একসাথে মাঠে দেখা যাবে, একই রুমে দেখা যাবে, এটা আসলে দর্শকদের কাছে খুবই চাহিদার একটা বিষয়। এখন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের আয়োজনে 60 স্ট্রাইকস নামে একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। সেখানে 10 ওভার করে খেলা হবে। সেখানে আলাদা আলাদা দুটি টিমে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান খেলবেন। টেক্সাস গ্ল্যাডিয়েটর্সে তামিম ইকবাল খেলছেন, আর লস অ্যাঞ্জেলস ওয়েভসে সাকিব আল হাসান খেলছেন। তাদের আসলে কালকে থেকে টুর্নামেন্টটা শুরু। কালকে তামিমের দল সকাল স্থানীয় সময় সন্ধ্যার সময় হচ্ছে মাঠে নামবে, এবং 6 তারিখে এর পরের দিন হচ্ছে সাকিবের দল হচ্ছে রাত 10টার দিকে স্থানীয় সময় মাঠে নামবে। সো তাদের পরস্পর খেলাও রয়েছে, সেটা খুব সম্ভবত 6 তারিখে খেলা। সো এই ক্ষেত্রে আসলে দর্শকদের জন্য, যারা ক্রিকেট রেগুলার ফলো করেন, তারা হয়তো এই টুর্নামেন্টও খুব এক্সাইটেড হয়ে থাকবেন যে সাকিব তামিমকে একসাথে মাঠে খেলা দেখা যাবে। তামিম যেহেতু অনেক দিন ধরে খেলার বাইরে রয়েছেন, আপনি বললেন মাত্র যে ইন্ডিয়া বাংলাদেশ যখন টেস্ট খেলছিল, সেখানে কমেন্ট্রিতে তার ডেবিউ হয়েছে, ইন্টারন্যাশনাল কমেন্ট্রিতে। সো এখানে আসলে তার সামনে যেহেতু বিপিএল রয়েছে, সেই ক্ষেত্রে তামিমের মাঠে ফেরাটা খুবই জরুরি। তার মাঠের খেলাটা এই টুর্নামেন্টটা দিয়ে আসলে ফিরবে, তাতে তিনি তার স্ট্রেনটাও এখন বুঝতে পারবেন। আর সাকিবকে নিয়ে তো আসলে অনেক ধরনের রয়েছেন, যেহেতু তিনি টি-20 থেকে অবসর নিয়েছেন, সামনে ইন্ডিয়ার সাথে টি-20 থাকলেও তিনি থাকছেন না। সেক্ষেত্রে তিনি দেশে আসেননি, তিনি ডিরেক্ট ইউএসএতে চলে গিয়েছেন, ফ্লাই করেছেন। সো সেক্ষেত্রে তাকেও আমরা দেখতে যাচ্ছি। তামিম ইকবাল আসলে লম্বা সময় ধরে খেলার বাইরে। আপনি যেটা বলছিলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এত বড় একটা টুর্নামেন্ট আসলে সামনে রয়েছে। এর আগে তামিম ইকবাল কিন্তু চাইবেন যে যুক্তরাষ্ট্রের যেই টুর্নামেন্টটাতে মাঠে নামছেন, সেখানে তামিম ইকবাল যেন নিজেকে ঝালিয়ে নিতে পারেন। তামিমের দল টেক্সাস গ্ল্যাডিয়েটর্সে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন। যদি তামিমের সতীর্থদের নিয়ে যদি বলি, তাহলে বলতে হবে যে দলটার কোচ হিসেবে আছেন উইকেটরক্ষক ব্যাটার, পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার মঈন খান। দলটির অধিনায়কত্ব পালন করবেন শহীদ আফ্রিদি। তার সঙ্গে আসলে আরও বেশ কয়েকজন তারকা আছেন। শ্রীলঙ্কার কুশল পেরেরা আছেন, জেসন ব্যান্ড্রফ, ওয়াহাব রিয়াজ, নিক কেলির মতো ক্রিকেটার আছেন, যাদের সঙ্গে তামিম ইকবাল মাঠে নামবেন। ফলে বলাই যাচ্ছে যে তামিম যেই রকম দলটা, সেখানে তারকা বহুল, প্লাস তামিম ইকবালের খেলার সম্ভাবনা কিন্তু 100% প্রায়, তার খেলার সম্ভাবনা। এই প্লেয়ারদের সাথে কিন্তু তিনি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো অনেক খেলছেন। শহীদ আফ্রিদের মতো একজন বা মঈন খানের সাথে হয়তো তিনি খেলতে পারেনি, কিন্তু কোচ হিসেবে তিনি এখন পাবেন। তামিমের জন্য আসলে ভালো একটা প্র্যাকটিস সেশন হবে এই বিপিএল আগে মাঠে নামার জন্য। আপনি মনে হয় সাকিবের টিমকেও বলছিলেন যে খুবই শক্তিশালী। হ্যাঁ, সাকিবের টিমটা যদি আমি বলি, লস অ্যাঞ্জেলস ওয়েভসের প্রধান কোচ হিসেবে আছেন মিকি আর্থার। তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময় কোচিং করিয়েছেন, পাকিস্তান দলের হেড কোচেরও দায়িত্ব পালন করেছেন। তাকে এই টুর্নামেন্টে সাকিবের দল লস অ্যাঞ্জেলস ওয়েভসের প্রধান কোচের দায়িত্ব পালন করতে দেখা যাবে। তাছাড়া বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। টাইমাল মিসের কথা বলতে হয়, যিনি বিপিএলও খেলে গেছেন। চার্লস কিন্তু টি-20 ক্রিকেটেরই হটকেক বলা যায়। জনসন চার্লস খুবই ভালো ক্রিকেটার, ক্যারিবীয় ক্রিকেটার, দারুণ ব্যাটিং করে থাকেন। এই কারণে সারা বিশ্ব জুড়ে আসলে তার অনেক জনপ্রিয়তা আছে। এর বাইরে যদি আমরা বলি, হাসমতুল্লাহ শহীদি আছেন, হ্যারি টেক্টরের মতো ক্রিকেটার আছেন। হ্যারি টেক্টর কিন্তু আয়ারল্যান্ডের ক্রিকেটার, বাংলাদেশের বিপক্ষে অনেক সময় দেখেছি যে একে আসলে ব্যাটাতে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে এরকম। আসলে দুইটা দলে আসলে শক্তিমত্তায় খুবই শক্তিশালী। দুইটা দলেরই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। টুর্নামেন্টে আসলে 5টা দল অংশ নিচ্ছে। সেখান থেকে এই দুইটা দলকে আসলে আমারও মনে হচ্ছে যে তারা চ্যাম্পিয়ন হওয়ার এক্সাইটিং একটা আসলে টুর্নামেন্ট। যতই তারা আসলে বয়স হয়ে যাক বা বয়সের ভারী হয়ে যাক, তারা কিন্তু এখন রেগুলার খেলছেন। শহীদ আফ্রিদিও বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন ইউবরাজ সিংদের সাথে, বা এই টাইপের লেজেন্ডারি ক্রিকেটিং লিগ যেগুলো হয় সেখানে খেলছেন। সো
তারা কিন্তু খেলার মধ্যেই আছেন, তাদের শটগুলো কিন্তু এখনো মনে হয় যে তারা রেগুলার খেলছেন ন্যাশনাল টিমে, তাদের চাইলে বোলিংটা কিন্তু এখনো সেই আগের মতোই রয়েছে, তিনি বাউন্ডারি মারছেন। বা তামিম ইকবাল তো এখনো আমরা বলতে পারি না যে খুবই বয়স হয়েছে বা তিনি এখনো এই প্লেয়ারদের সাথে হয়তো অবশ্যই ভালো খেলবেন, কোপ আপ করে নেবেন। এই খেলাটার মধ্যে থাকলে আসলে তারা যতই রিটায়ারমেন্টে যাক বা তারা এই টুর্নামেন্টগুলো দিয়ে সবসময় মাঠের মধ্যে থাকবে, আর দর্শকদের সবসময় একটা চাহিদা থাকে এই প্লেয়ারদের, তাদের প্রিয় প্লেয়ারদের মাঠে দেখার জন্য। সো বিপিএলে যখন আমরা কিন্তু লাস্ট বিপিএলটাই দেখেছি তামিম সাকিবের যখন রংপুর রাইডার্স আর বরিশালে খেলা হয়েছে, তখন কিন্তু তারা মানে একটা মাঠেও একটা ইন্টেন্স মোমেন্ট ক্রিয়েট হয়েছিল কয়েকটা টাইমে। আবার সাকিবের একটা উদযাপন তামিম, সো এরকম কিছু আসলে আসবে নাকি বা কিছু দেখা যাবে নাকি? অনেক দৃশ্যপট চেঞ্জ হয়েছে, সাকিব খেলা ছেড়ে দিয়েছেন, টেস্ট হয়তো আর খেলবেন না, বা দেখা যাক কি হয়, সাউথ আফ্রিকানসে খেলতে পারে নাকি। সো এখন আসলে অনেক সিনারিও চেঞ্জ হয়েছে। সো তামিম সাকিবের দৈরথটা আসলে মনে হয় দেখার মতো হবে। আমরা একটু যদি বিপিএল এর দিকে ফিরি, যে বিপিএল এর অকশনটা যত মানে 14 তারিখ প্রায় এসে পড়েছে, ঘনিয়ে আসছে, এর মধ্যে আসলে সাকিবকে নিয়ে আলোচনাটা অনেকটা হাইপটা অনেকটা বেশি থাকা উচিত ছিল, যেহেতু এখনও সাকিবের দল এর আগে রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব আল হাসান, তাকে আসলে কনফার্ম করেনি যে রিটেইন করেছে কিনা, তারা আবার বাদ দিয়েছে কিনা সেটা আসলে কনফার্ম না। কোনো দলই আসলে এখনো সাকিবকে নিয়ে তেমন একটা কথা বলছে না। যে তামিমকে নিয়ে কিন্তু অলরেডি বরিশাল পোস্ট দিয়ে দিয়েছে যে তামিমও এই বিপিএলে ক্যাপ্টেন হিসেবে থাকছেন, কিন্তু সাকিবকে নিয়ে কিন্তু এখনও কোনো ফ্র্যাঞ্চাইজি বা আপনি যেটা বলছিলেন যে রংপুর রাইডার্সেও কিন্তু কিছু বলা হচ্ছে না। সোহানকে শুনছি যে আমরা রংপুর রাইডার্সে আবার ক্যাপ্টেন্সি দেওয়া হবে, কিন্তু সাকিবকে নিয়ে আসলে যেই দৃশ্যপটটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ সাকিবকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটেই আমরা দেশের মাটিতে আবার কবে দেখবো বা দেখতে পারবো নাকি সেটা একটা সন্দেহ তৈরি হয়েছে। সাউথ আফ্রিকা সিরিজটা আসলে যদি সাকিব খেলেন তখন আসলে বোঝা যাবে যে বিপিএলটা তার জন্য কতটা ক্লিয়ার, কারণ বাংলাদেশে আসাটাই আসলে তার মেইন রিস্কের বিষয়। সেখানে বিপিএল যদি তিনি সাউথ আফ্রিকা সিরিজটা যদি তিনি খেলতে পারেন তখন হয়তো আমার মনে হবে যে বিপিএলটাও তারা খেলবেন। কিন্তু যেহেতু 14 তারিখেই আমরা বুঝতে পারবো যে সাকিব আসলে খেলছেন নাকি খেলছেন না, কারণ এর আগেই দলগুলোকে ডিসাইড করতে হবে যে সাকিবকে নেবেন নাকি নেবেন না, কারণ সাকিবকে নিয়ে অনেক ধরনের মানে ফ্র্যাঞ্চাইজিগুলোও শিওর আসলে হতে পারছেন না যে তিনি আসবেন নাকি আসবেন না। তার সাথে হয়তো রংপুর কথা বলছেন বা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি যদি কথা বলে থাকেন। সাকিব খানের যেই টিমটা ঢাকা ক্যাপিটালস হয়েছে সেখানেও কিন্তু সাকিবের খেলার খুব একটা সম্ভাবনা ছিল, যখন ফ্র্যাঞ্চাইজিটা খুবই আগ্রহী ছিল সাকিবকে সাইন করা, কারণ এই হারলান গ্রুপের সাথে সাকিবও জড়িত রয়েছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সো এখনও আসলে কিছু বোঝা যাচ্ছে না। এই জিনিসটা আসলে খুবই কষ্টদায়ক যে সাকিবের মতো প্লেয়ারকে মানে আমরা শিওর হতে পারছি না যে তিনি আসলে বিপিএলটা খেলবেন নাকি। সাকিব খানের দলে কিন্তু নাম লিখেছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তিনি দলটি আইকন ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছেন। তো মুস্তাফিজের বিপিএল খেলাটা আইকন হিসেবে নিশ্চিত হয়ে গেছে, কিন্তু তার আইপিএল এর ভাগ্যটা একটু এখনো সন্দেহের মধ্যে পড়ে গেছে। তাকে আসলে রিটেইন করবে কিনা চেন্নাই সুপার কিংস, যেহেতু চেন্নাই সুপার কিংসের 4-5টা রিটেইন করার সুযোগ আছে, তাছাড়া একটা আরটিএম ইউজ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে তারা আসলে কাদের রিটেইন করতে পারে আপনার মনে হয়? যেহেতু মানে মুস্তাফিজকে নিয়ে ঢাকা অলরেডি কিনে নিয়েছে, কিন্তু আইপিএলের বিষয়টা মেগা নিলামের মধ্যে পড়ে যাচ্ছে। রিটেনেও আমরা দেখেছি যে 6 জনের বেশি নিতে পারবে না। সেক্ষেত্রে আসলে এর মধ্যে এখনো কিন্তু নিশ্চিত হয়নি যে কয়টা রিটেইন নিতে পারে। হ্যাঁ, এখানে আপনি দেখবেন যে মানে জাদেজার মতো প্লেয়ার রয়েছে, দুবের মতো প্লেয়ার রয়েছে, তাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় রয়েছে, পাথিরানা রয়েছে। ধোনিও এখনো আসলে শিওর করেনি তিনি খেলবেন নাকি খেলবেন না, কিন্তু ধোনিকেও নিয়েও আসলে যদি খেলেন তাহলে তিনি আনক্যাপড হিসেবে খেলবেন। সেখানে আসলে সেক্ষেত্রে তাদের রিটেইন কিন্তু একটা চলে যাবে ধোনির পিছনে। সো এই প্লেয়ারগুলোকে যদি রিটেন করে তখন আসলে মুস্তাফিজের হয়তো নতুন একটা ফ্র্যাঞ্চাইজিতে আমরা দেখতে পারি, কারণ মুস্তাফিজ অলরেডি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন, 4-5টা খেলা হয়ে গেছে। সো আমরা অন্য ফ্র্যাঞ্চাইজি দেখলেও অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে ধোনি যদি কনফার্ম করেন যে তিনি চেন্নাই খেলবেন, আমার ধারণা যে পাথিরানা শিওর হলে বা মুস্তাফিজ ধোনি হয়তো সাজেস্ট করবেন দুইজনকেই রাখা যায় নাকি, কিন্তু পাথিরানার দিকেই হয়তো ঝোঁকটা বেশি থাকবে। তবুও ধোনি যদি, কারণ লাস্ট
ধোনির আন্ডারে কিন্তু ধোনির আন্ডারে না, গায়কোয়াড়ের আন্ডারে খেললো। ধোনি মাঠের অবস্থায় থাকাতে কিন্তু তিনি মুস্তাফিজকে খুব ভালোভাবে ইউজ খুবই করেছেন। আস্থা ছিল মুস্তাফিজ, খুবই আস্থা ছিল, খুবই ভালোভাবে ইউজ করেছেন। তো সো তিনি জানেন ইন্ডিয়ার মাটিতে খেলা হলে মুস্তাফিজ কতটা ইম্প্যাক্টফুল। স্পেশালি চিপাকের যে উইকেটটা একটু স্লো এবং টার্নিং উইকেট, সেখানে মুস্তাফিজের এই কাটার স্লোয়ারটা খুবই কার্যকর। সো আমার মনে হচ্ছে যে যদি এইটা হয় তাহলে মুস্তাফিজের ভাগ্যটা আবার হয়তো চেন্নাইয়ের দিকে আসবে, কিন্তু চেন্নাই না হলেও আমরা আসলে মুস্তাফিজের দিকে তাকিয়ে থাকবো, মানে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর দিকে তাকিয়ে থাকবো যে মুস্তাফিজ কোন দলে যায়। আমরা আশা করবো যে কোনো একটা চেন্নাই না হলেও অন্য কোনো টিমে মুস্তাফিজ খেলবেন। তো আমরা চাইবো বাংলাদেশের অনেক নতুন প্লেয়ার উঠে এসেছেন লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে। বাংলাদেশের ক্রিকেটাররা ব্যক্তিগত পারফরমেন্সে বাংলাদেশ দল হিসেবে ভালো করতে পারেনি, কিন্তু ব্যক্তিগত পারফরমেন্সে বেশ কয়েকজন ক্রিকেটার আলো ছড়িয়েছিলেন। আরো বেশি ক্রিকেটার যেন চান্স পায়। এবার আমার পার্সোনালি মানে রিশাদ যেহেতু খুব ভালো করছেন, রিশাদ বিগ ব্যাশেও চান্স পেয়েছেন। সো রিশাদ হয়তো এত তাড়াতাড়ি পাবেন না, কিন্তু যদি এরকম পারফরমেন্স করতে থাকেন আমার মনে হয় যে নিয়ার ফিউচারে আমরা রিশাদকেও হয়তো আইপিএল খেলতে দেখতে পারি। ধন্যবাদ সালমান আমার সঙ্গে থাকার জন্য। দর্শক, ক্রিকেট ফ্রেন্ডসের এই নিয়মিত আয়োজনের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয়ে আলোচনার জন্য আবার হাজির হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।